তাহলে যদি কোশ্চেন করা হয় দ্রবণ কি, তাই না? তাহলে তুমি এইভাবে থিঙ্ক করতে পারো। যেমন দ্রবণের যদি আমরা দেখি, আমাদের সূত্রটা হলো, আর যেটাতে আমরা হলো সূত্র হিসাবে বলি আর কি, রুল হচ্ছে দ্রব প্লাস দ্রাবক, দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ, দ্রবণ। আচ্ছা দেখো, এটা হলো এরকম, দ্রাবকের ভিতরে দ্রবীভূত করলে যে পদার্থ পাওয়া যায় সেটা হলো দ্রবণ। আমি বলবো যেমন ধরো তুমি দ্রাবক হিসাবে পানি নিলা, ধরো 1 লিটার পানির মধ্যে তুমি 200 গ্রাম অর্থাৎ NaCl, এটাকে মিক্সড করলা। মিক্সড করার পরে তুমি যেটা পেলা লবণ, লবণ প্লাস পানি, এর একটা যে অবস্থা পাইলা এটা হলো তোমার সলিউশন অথবা দ্রবণ। তাহলে এখানে কিন্তু একটা বিষয় আছে, দ্রব যেটা সেটা পরিমাণে কম থাকবে, দ্রাবক যেটা সেটা পরিমাণে বেশি থাকবে। এখন দ্রবণটা কেমন হয়, যেমন তোমার দ্রব তারপরে হচ্ছে দ্রাবক, এরকম হইতে পারে। ব্যাপারটা কেমন হবে যে তোমার সবগুলা কি সব সময় কি দ্রব কঠিন হবে নাকি? ব্যাপারটা তা না। ফর এক্সাম্পল তুমি ধরো নিলা হচ্ছে মিল্ক, MILK, মিল্ক প্লাস ওয়াটার, ওয়াটার। তাহলে এই ক্ষেত্রেও তুমি দুধ এবং পানির দ্রবণ পাইলা। এই ক্ষেত্রে মিল্ক ধরো তুমি নিলা হলো 500 মিলিলিটার, আর পানি নিলা তুমি হচ্ছে ধরো 200, ধরো 2000 মিলিলিটার, 2000 মিলিলিটার। তাহলে পরিমাণে কোনটা বেশি? পরিমাণে হলো এখানে পানি বেশি, অতএব এটা হলো দ্রাবক, আর এটা পরিমাণে কম, এটা হচ্ছে তোমার হলো দ্রব। তাহলে এটাকে আমরা কি বলি? এটাও যেহেতু এখানে তরল, তরল, আবার হচ্ছে এটা পানিও এখানে হলো তরল, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হবে তোমার তরল তরল দ্রবণ, তরল তরল দ্রবণ। আবার আমরা যদি এইভাবে দেখাই, যেমন ধরো আমরা 500 গ্রাম 500 গ্রাম হলো ধরো NaCl দিলাম, তার মধ্যে আমি ধরো হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রাম হলো পানি নিলাম। এই ক্ষেত্রে তুমি যেটা পাচ্ছ এটা হলো তোমার হলো NaCl হলো কঠিন, কঠিন অবস্থায় আছে, আর এইখানে পানি হলো তরল অবস্থায় আছে। তাহলে আমরা যদি বলি কঠিন, কঠিন তরল, তরল দ্রবণ আমরা এটারে বলতে পারি। এবার মনে রাখবো, বুঝতে পেরেছো কি? তাহলে পরিমাণে যেটা বেশি থাকতেছে সেটা হলো তোমার দ্রাবক, আর পরিমাণে যেটা কম থাকছে সেটা হলো কি? দ্রব। এভাবে মনে রাখো। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো 1 মোলার দ্রবণ, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা। তাহলে এখান থেকে একটা নতুন রাশি আসতেছে, দ্রবণের ঘনমাত্রা নিয়ে আলোচনা আসবে। আচ্ছা, যেমন এখানে লেখা হয়েছে 1 লিটার, 1 লিটার পানি নিছে, সেটা হলো দ্রাবক লিখে দিছি, আর তার মধ্যে 1 মোল, 1 মোল NaCl দ্রবণ নিচ্ছি। তাহলে 1 লিটার দ্রবণের, 1 লিটার দ্রাবকের ভিতরে, 1 লিটার দ্রাবকের ভিতরে 1 মোল পানি নিচ্ছ। যদি 1 মোল পানি নাও তাহলে তুমি যেটা পাইতেছো এটা হচ্ছে, এটা হলো মোলার দ্রবণ। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন এখানে কি লিখছি। এখানে লেখা আছে হলো দ্রাবক প্লাস দ্রব ইকুয়ালস টু হলো দ্রবণ। আচ্ছা, বইয়ের মধ্যে দেখবো একটা লাইন আছে, পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। পানিকে কি বলা হয়? সার্বজনীন দ্রাবক। সার্বজনীন মানে কি? ইউনিভার্সালি, অর্থাৎ এই পানি প্রায় সকল পদার্থকে কি করতে পারে, যেমন ধরো সমযোজী যৌগগুলা ব্যতীত মোটামুটি 75% পদার্থকে সে কি করতে পারে? দ্রবীভূত করতে পারে, দ্রবীভূত করতে পারে, বা তারও বেশি, 75% অর 75% এর বেশি। দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়? সার্বজনীন দ্রাবক বলা হয়। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট লাইন আছে, লাইনটা হলো যদি দ্রাবকের পরিমাণ বেশি হয় তাহলে সেটা হবে লঘু দ্রবণ, আর দ্রাবকের পরিমাণ যদি কম হয় তাহলে গাঢ় দ্রবণ। এখানে কিন্তু একটা কথা বলে আসছি আমি, সেটা হলো যে তোমার দ্রাবকের পরিমাণ অলওয়েজ বেশি থাকবে, কিন্তু এইখানে আসার পরে আবার দেখো আমি বলছি কম হলে, এটা কিন্তু এই কথার সাথে মিলানো যাবে না। কিভাবে মিলাবা? তাহলে দেখো এখানে তুমি দ্রাবক পরিমাণে বেশি হলে, এই দ্রাবক আছে এখানে অর্থাৎ পানি, এটা হলো এখানে দ্রাবক, দ্রাবক এখানে পরিমাণ আছে দেখো 250 মিলিলিটার, আর এইখানে পানি হলো দ্রাবক, দ্রাবক এইটা আছে দেখো হলো 200 মিলিলিটার, অর্থাৎ এই কিন্তু এখানে দ্রব আছে হলো 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ দ্রবের পরিমাণ এখানে ফিক্সড। দ্রবের পরিমাণ যখন ফিক্সড থাকবে তখন তোমার যদি দ্রাবক পরিমাণে বেশি হয় যেটা, সেটা হলো লঘু, অর্থাৎ এইটার মধ্যে তোমার হলো NaCl এর ঘনমাত্রা কম, ঘনমাত্রা কম, অর্থাৎ এটা পাতলা দ্রবণ। আর এইখান থেকে আমরা যেটা পাইতেছি সেটা হলো এটার এইটার সাথে যদি এটা তুলনা করি তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড 10 গ্রামই আছে,
কিন্তু পানির পরিমাণ এখানে কম, তাই এটার ঘনমাত্রা বেশি। এবার আসো বেসিক 2, এখানে বলছে একই দ্রব। এখানে কিন্তু আমরা দ্রবের পরিমাণ একই রাখছি কিন্তু দ্রাবক চেঞ্জ করছি, সেই কথাটা এখানে লেখা আছে। একই দ্রব এর মধ্যে যদি দ্রাবক বেশি হয় তাহলে হয় লঘু দ্রবণ, একই দ্রব এর মধ্যে যদি দ্রাবক পরিমাণে কম হয় তাহলে হবে গাঢ় দ্রবণ। ফর এক্সাম্পল এখানে এই যে দেখো 10 গ্রাম, এখানে দেখো এই যে 10 গ্রাম, কিন্তু এই জায়গায় হলো দ্রাবকের পরিমাণ হলো বেশি আর হচ্ছে অর্থাৎ 250 ml পানি ছিল আর এখানে 200 ml পানি ছিল, দ্যাটস এটা হলো গাঢ় দ্রবণ আর এটা হলো লঘু দ্রবণ। আচ্ছা, এবার এখানে দ্বিতীয় নম্বর বেসিক, এখানে দেখো তোমার হলো দ্রাবক একই রাখছি, এখানে দ্রাবক হলো 200 ml, এখানেও দ্রাবক 200 ml, কিন্তু এই জায়গায় যেটা চেঞ্জ হচ্ছে সেটা হলো দ্রবের পরিমাণ, অর্থাৎ এখানে দ্রব আছে 70 গ্রাম, এখানে দ্রব আছে হলো 50 গ্রাম। তো এই কথাটা লেখা আছে যখন দ্রাবক একই থাকে তখন দ্রবের পরিমাণ নিয়ে কম বেশি করা হয়। এখানে দ্রাবক একই কিন্তু দ্রব পরিমাণে বেশি, দ্রাবক একই কিন্তু দ্রব পরিমাণে কম। যদি দ্রব পরিমাণে বেশি হয় তাহলে হবে গাঢ় দ্রবণ, যদি দ্রব পরিমাণে কম হয় তাহলে হবে লঘু, মানে হলো পাতলা দ্রবণ, পাতলা দ্রবণ। এটা মনে রাখবা। এখন একটা বিষয় আমি ধরো তোমাদের থিঙ্ক করার জন্য বলতেছি। ধরো এখানে একটা গ্লাস নিলাম, এখানে একটা গ্লাস নিলাম, তিনজন, এটা একটা গ্লাস। তো ধরো এটা আবিদদের বাসা, এটা হচ্ছে ধরো আবিদ, এটা হলো বাবুল, আর এটা হলো ধরো হলো রিমা, এই তিনজনের বাসা। তো আমি সবাইকে হলো ধরো দ্রাবক একই দিলাম, অর্থাৎ সবাইকে পানি দিলাম দ্রাবক হিসাবে, ওকেও পানি দিলাম, ওকেও পানি দিলাম। আচ্ছা, ওকে পানি দিছে হলো 500 ml, ওকেও পানি দিলাম 500 ml অর্থাৎ হাফ লিটার, ওকেও দিলাম 500 ml হাফ লিটার। তো আবিদ হচ্ছে বাসা থেকে, ওদের সবাইকে বলছিলাম তোমরা বাসা থেকে সোডিয়াম ক্লোরাইড নিয়ে আসো। তো আবিদ নিয়ে আসছে সোডিয়াম ক্লোরাইড ধরো 30 গ্রাম, আর ও নিয়ে আসছে ধরো 50 গ্রাম, আর ও নিয়ে আসছে ধরো 75 গ্রাম গ্রাম। তাহলে 500 ml এর মধ্যে 30 গ্রাম লবণ দিলাম, NaCl দিলাম, 500 গ্রামের মধ্যে 50 গ্রাম দিলাম, 500 গ্রামের মধ্যে 500 ml, 500 ml এর মধ্যে 75 গ্রাম দিলাম। তাহলে তুমি এটা থেকে বুঝতেছো যেহেতু সবার পানি সমান 500 ml 500 ml 500 ml, অর্থাৎ কারো পানির পরিমাণ চেঞ্জ হয় নাই, কিন্তু এইখানে লবণের পরিমাণটা সমান না, অর্থাৎ মোল সংখ্যা এখানে সমান না। তার মানে বোঝা যাচ্ছে এটার মধ্যে লবণের ঘনমাত্রা বা লবণের পরিমাণটা বেশি, তার সাথে লবণের পরিমাণ এটাই কম, তার সাথে এটাই কম। এই যে দেখো এইগুলা পরিমাপে একটা নতুন রাশি আসলে সেটা হলো ঘনমাত্রা। তো আজকের যে বিষয়টা আসবে সেটা হলো ঘনমাত্রা রিলেটেড ম্যাথ করব আমরা, এবং ঘনমাত্রার হলো যতগুলা বেসিক আছে সেইগুলো সলভ করব এবং সেগুলো দিয়ে সৃজনশীল এবং এমসিকিউ সলভ করার চেষ্টা করব। এখন উল্টা দিকে যদি আমি এইভাবে এখানে একটা ধরো আমরা পাত্র নিলাম, এখানে একটা পাত্র নিলাম, এই জায়গায় একটা পাত্র নিলাম। এখন এইটার মধ্যে ধরো 500 ml পানি আছে, ওয়াটার আছে, এটার মধ্যে ধরো 1000 ml পানি আছে, দ্যাট মিনস 1 লিটার ওয়াটার, এটার মধ্যেও ধরো তুমি হচ্ছে 1500 মিলিলিটার পানি আছে। তো বাসা থেকে আমি, এটা হলো আবিদ, এটা হলো বাবুল, আর এটা হলো ধরো রিমা। তো বাসা থেকে ধরো 300 গ্রাম লবণ নিয়ে আসলো, ও 300 গ্রাম লবণ নিয়ে আসছে, ও 300 গ্রাম লবণ নিয়ে আসছে। এবার দেখো পদার্থের পরিমাণটা একই, লবণের পরিমাণ একই, কিন্তু এই জায়গায় যখন দেব এইটা যে পরিমাণ গাঢ় হবে তার সেটা পাতলা বেশি হবে, তার সেটা পাতলা বেশি হবে। কারণ 500 ml এর মধ্যে 300 গ্রাম, 1000 ml এর মধ্যে 30 গ্রাম, সরি 500 ml এর মধ্যে 300 গ্রাম, 1000 গ্রামের মধ্যে 300 গ্রাম, আর হলো 1500 ml এর মধ্যে 300 গ্রাম। তার মানে বোঝা গেল এখানে দ্রব একই কিন্তু দ্রাবক ভিন্ন ভিন্ন পরিমাণে আছে। তারপরে দ্রাবক ভিন্ন হওয়ার কারণে, দ্রাবকের পরিমাণ ভিন্ন হওয়ার কারণে, দ্রাবকের পরিমাণ ভিন্ন হওয়ার কারণে এদের ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেল। এখানে দ্রাবক একই ছিল কিন্তু দ্রবের পরিমাণ চেঞ্জ হওয়ার কারণে পদার্থের বা দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেল। এই হিসাব নিকাশগুলো করার জন্য আমাদের যেটা দরকার, স্লাইডটা আমরা দেখি, সেটা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড আমাদের এই বেসিকটা ক্লিয়ার করার দরকার। তাহলে আমরা একটু এখানে দেখি ঘনমাত্রা কি। ঘনমাত্রার এখানে দেখো ডেফিনেশনে দেওয়া আছে নির্দিষ্ট তাপমাত্রা। হ্যাঁ, ইম্পর্টেন্ট থিং হলো এটার ডেফিনেশন দিতে হলে তাপমাত্রা নির্দিষ্ট করে নিতে হবে, কারণ আমরা সবাই কি জানি তাপমাত্রার পরিবর্তনের কারণে পদার্থের আয়তনের চেঞ্জ হয়, আর পদার্থের আয়তনের চেঞ্জ হলে অবশ্যই ঘনমাত্রার পরিবর্তন আসবে। এর জন্য তাপমাত্রাটা এখানে ফিক্সড রাখতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার, তার মানে হচ্ছে 1 লিটার।
লিটার 1 লিটার দ্রবণে অর্থাৎ সলিউশনে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের দ্রবের মোল সংখ্যাকে দ্রবের মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি। দ্রবের মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি অথবা মোলার ঘনমাত্রা। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে কোনো পদার্থের যে কোনো পদার্থের মোল সংখ্যাকে ওই পদার্থের কি বলা হয়? মোলার ঘনমাত্রা বলা হয় অথবা মোলারিটি বলা হয়। তাহলে আসো আমরা একটা সমীকরণ দাঁড় করাই। যেমন আমি ধরো লিখলাম ভি লিটার দ্রবণে, আমি লিখলাম ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা অথবা পরিমাণ আমরা ধরে নিলাম, পরিমাণ না ধরে মোল সংখ্যা লিখলাম। মোল সংখ্যা, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল এন। অতএব 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই ভি। এখানে কিন্তু শুরুতেই বলা হয়েছে টেম্পারেচার এখানে নির্দিষ্ট থাকবে, অর্থাৎ এটা পরিবর্তন হওয়া যাবে না, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা n, অতএব 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হলো n ডিভাইডেড বাই ভি। এখন এইখানে দেখো আমরা পড়ে আসছি প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলা হয়। তাহলে আমি প্রতি লিটার মানে কি? 1 লিটার। এই যে প্রতি লিটার মানে হচ্ছে 1 লিটার, মানে এটাকে নির্দেশ করতেছে। তাহলে এইটুকুকে আমরা দিয়ে দিলাম হচ্ছে মোলারিটি, অর এটার নাম হবে হচ্ছে মোলার ঘনমাত্রা। ইকুয়ালস টু আমরা এখানে পেয়েছি n ডিভাইডেড বাই ভি। এটা হলো তার মাদার ইকুয়েশন, অর্থাৎ মোলারিটির মাতৃ সমীকরণ হলো এটা। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বলা হয় মোলার ঘনমাত্রা। তাহলে মোলার ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এখন ঘনমাত্রার ইংরেজি আছে কয়েকটা, যেখানে দেওয়া আছে কনসেন্ট্রেশন থেকে সি নেওয়া হয় অথবা স্ট্রেন থেকে এস নেওয়া হয়। তাহলে যদি তুমি কনসেন্ট্রেশন দিয়ে প্রকাশ করো তাহলে আসতেছে সি ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই ভি। বুঝতে পেরেছো? ওকে, আমরা আরেকটাই নেই, স্লাইড নেই। তাহলে আমাদের যেটা আসতেছে সেটা হলো এটুকু আমরা মুছে দিলাম, ঠিক আছে? এইখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইলাম, সেটা হলো c ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই ভি, যেটাকে আমরা লিখতে পারি n ইজ ইকুয়াল টু c গুণন v। এটাও একটা ইকুয়েশন যেটা হলো তোমার নৈর্ব্যতিকে লাগবে। তাহলে এখানে একটা ইকুয়েশন পাইলাম, এটার আর একটা অল্টারনেটিভ ইকুয়েশন c ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু c গুণন v। এটা রাখবা, এটাতে আমাদের কাজ করতে হবে। গেল। ওকে, এইবার আমরা যেটা যাব সেটা হলো যে তোমার এইখানে তোমাদের দেখবা এসএসসির বইয়ে এখানে এই দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা হলো s ইকুয়ালস টু w গুণন 1000 আর একটা mv, আর একটা হলো s ইকুয়াল টু w ডিভাইডেড বাই mv। এখন এই সমীকরণ ইউজ করবা যখন মিলিলিটারে প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে দেখবা যে তোমার হচ্ছে মিলিলিটারে যখন ভ্যালুগুলা দেওয়া আছে, ভ্যালুসগুলা আয়তন যখন মিলিলিটারে দেওয়া আছে তখন এই সমীকরণ ইউজ করবা, আর যখন লিটারে দেওয়া আছে তখন এইটাতে ম্যাথ করবা। এখন কেন আমরা মিলিলিটারে এটা দিয়ে ইউজ করব আর কেন লিটারে, এটা লজিকটা আমরা দেখিনি, দেখে তারপর আমরা হলো সৃজনশীলে যাচ্ছি। আচ্ছা, ধরো এটা লজিকটাকে দাঁড় করানোর জন্য আমি বেসিক অ্যানালাইসিস করে লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ধরো আমি এখানে লিখলাম হচ্ছে মোলার ঘনমাত্রা। ইম্পর্টেন্ট আর একটা বিষয় আলোচনা করতে ভুলে গেছি, সেটা হলো এখানে আর একটা বিষয় লেখা আছে, মোলার ঘনমাত্রাকে এস দ্বারা অথবা কনসেন্ট্রেশন সি দ্বারা অথবা তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমরা ইন্টারমিডিয়েটে পাবা। কিরকম? যেমন ধরো আমি লিখলাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এর মোলার ঘনমাত্রা অর যেটা আমরা বলতেছি মোলারিটি। এটা কিভাবে প্রকাশ করবা? ধরো এর মান হলো 0.25 মোল লাখ। কিভাবে প্রকাশ করবা? H2SO4 কে সি এর নিচে বড় করে ক্যাপিটাল সি দিয়ে তার নিচে H2SO4 ছোট করে লিখবা। H2SO4 ইজ ইকুয়াল টু 0.25 মোলার, এভাবে লিখবা। অর তুমি লিখবা এস ক্যাপিটাল দিয়ে H2SO4 লিখে তুমি লিখবা 0.25 মোলার। আবার অল্টারনেটিভলি এটা এইভাবেও লেখা যায়, C ইজ ইকুয়াল টু 0.25 মোলার, আর শুধুমাত্র S ইজ ইকুয়াল টু 0.25 মোলার।
আর আরেকটা আছে হলো তোমার এই যে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট কিভাবে দিবা, যেমন H2SO4, এই H2SO4 কে শুধু এই থার্ড ব্র্যাকেট ইন বক্স করে নিবা, ইজ ইকুয়াল টু 0.25 মোলার। তার মানে এই টোটাল চারটা স্টাইলে লেখা যাবে, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ H2SO4 ইজ ইকুয়াল টু 0.25 মোলার, অথবা স্ট্রেংথ অফ H2SO4 ইজ ইকুয়াল টু 0.25 মোলার, অর SC ইজ ইকুয়াল টু 0.25 মোলার, অথবা S ইজ ইকুয়াল টু 0.25 মোলার, অর তুমি হলো থার্ড ব্র্যাকেট অফ H2SO4 ইজ ইকুয়াল টু 0.25 মোলার। এখন মোলার শব্দটা কই থেকে আসতেছে আর মোল পার লিটার শব্দটা কই থেকে আসতেছে এটা আমাদের জানার বিষয়। আচ্ছা ওকে, এখন দেখো এখানে মোল পার লিটার শব্দটা কিভাবে আসলো। ধরো আমি একটু আগে লিখছিলাম মোলারিটি, মোলারিটি, অর আমরা যদি লিখি বা দেয়াল লিখলাম আমরা মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। এর ইকুয়েশনটা কি দাঁড়াইলো একটু আগে, উপরে হলো মোল আর নিচে হলো তোমার আয়তন, আয়তন। আচ্ছা তাহলে মোলটা কি MOLE, আর আমরা মোল সংখ্যা, মোল সংখ্যা, মোল সংখ্যা হলো, মোল সংখ্যার একক হলো মোল আর আয়তনের একক হলো লিটার। আচ্ছা তাহলে আমরা এখানে পাইতেছি MOLE মোল, এই হলো পার লিটার, অর আমরা এটা লিখতে পারি MOLE লিটার ইনভার্সন। এই মোল পার লিটার ইনভার্সনকে সংক্ষেপে বলা হয় MOLAR। আচ্ছা তাহলে তুমি কিভাবে লিখবা, ধরো 5 ক্যাপিটাল M, তার মানে হচ্ছে পড়ার সময় বলতে হবে 5 মোলার, অথবা 5 MOLAR, এভাবেও লিখতে পারো, এই দুইভাবে লেখা হয়, এটা মাথায় রাখবা। ওকে, এবার আসো আমরা যাই হলো তৃতীয় একটা স্লাইডে, মানে এটা তৃতীয় একটা আলোচনা, সেটা হলো তাহলে মোল পার লিটার বা মোলার কোথা থেকে আসলে এটা আমরা দেখলাম যে মোল পার লিটার অথবা মোল লিটার ইনভার্সন অথবা মোল পার লিটার, মোল পার লিটার অথবা মোল লিটার ইনভার্সনকে সংক্ষেপে বলা হয় মোলার, একে ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়, এটা দেখলাম। এখন এই দুইটা কিভাবে আসলো আমরা এটা একটু আলোচনা করি। ওকে আচ্ছা ধরো আমি এই জায়গায় লিখলাম হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা N ইকুয়ালস টু W ডিভাইডেড বাই ক্যাপিটাল M, এটা একটা মোল সংখ্যার ইকুয়েশন। এবং আর একটা লিখলাম হচ্ছে মোলারিটি, মোলারিটি S ইজ ইকুয়াল টু N ডিভাইডেড বাই V এর রূপান্তরিত রূপ, রূপান্তরিত রূপ। বিষয়টা ভালো করে খেয়াল করবা, এখানে লেখা আছে দেখো, লিখছি হলো মোল সংখ্যা N ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M, মোল সংখ্যা N এই যে এইটুকু, মোল সংখ্যা N ইজ ইকুয়ালস টু W ডিভাইডেড বাই N, আর একটা হলো মোলারিটি, মোলারিটি, মোলারিটি S ইজ ইকুয়াল টু N ডিভাইডেড বাই V। এই দুইজনের রূপান্তরিত রূপ আমরা নিয়ে আলোচনা করতেছি। তাহলে ধরো আমরা জানি এইভাবে, তোমরা এইভাবে লিখে নাও, মোল সংখ্যা এর গ্রাম সমীকরণ, সমীকরণ অথবা গ্রাম সমীকরণ, এর গ্রাম সমীকরণ N ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই আণবিক ভর, এটার আমরা গ্রাম সমীকরণ, এটা হলো 1 নং সমীকরণ। ওই যে আমরা ম্যাথ করার সময় বলছিলাম যে গ্রাম এককে কোনো কিছু থাকলে মোল সংখ্যা বের করতে হলে এভাবে করবো আমরা। 2 মোলারিটির, মোলারিটির আদর্শ সমীকরণ বা মোলারিটির সংজ্ঞা, সংজ্ঞা থেকে পাই কি পাই, S ইজ ইকুয়াল টু N ডিভাইডেড বাই V, এটা পাই লিটার এককে, এটা হলো তোমার 2 নং সমীকরণ। ওকে, এইবার আমরা যে কাজটা করব সেটা হলো ওকে দেখো, এইবার আমরা যেটা করব সেটা হলো 1 নং সমীকরণ থেকে N এর মান, অর্থাৎ এই যে এইটুক
এন এর এই মানটুক এই যে এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এই জায়গায় পাই হচ্ছে 1 নং এন্ড 2 নং হতে পাই কি পাই, ধরো এস ইজ ইকুয়াল টু আমরা পাইতেছি হলো উপরে হলো ডব্লিউ আর নিচে হলো তোমার এম আর নিচে আছে ভি, অর্থাৎ এই যে মানটুকু এখানে এনে বসাইলাম। তাহলে এটার নিচে মনে মনে যদি 1 হয়, আমরা যদি লিখি এস ইজ ইকুয়াল টু উপরে ডব্লিউ নিচে ক্যাপিটাল এম উপরে 1 নিচে ভি, অতএব আমরা পাচ্ছি এস ইজ ইকুয়াল টু ডব্লিউ আর নিচে হলো এম ভি। এই যে দেখো এটা হচ্ছে লিটার এককের সমীকরণ। লিটার এককের সমীকরণ কিভাবে হলো তোমরা একটু উঠে নাও। লিটার এককের সমীকরণ কিভাবে হলো এটা আমরা একটু দেখবো। আচ্ছা দেখো লিটার এককের সমীকরণ কিভাবে হয় আমরা এটা একটু দেখব। যেমন আমরা কিন্তু ডেফিনেশনটা যে বানাইছিলাম সেটা ছিল ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা হলো এন মোল, এইভাবে ছিল তাই না। অতএব 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের সংখ্যা এন ডিভাইডেড বাই ভি, উপরে হলো মোল আর নিচে হলো তোমার হলো লিটার। তাহলে দেখো লিটার এককের এই যে এখানে এটা আছে লিটার একক, এখন এটা মিলি লিটারে কনভার্ট করবা। তাহলে মিলি লিটারে যদি কনভার্ট করো এইভাবে লিখবা, এখানে আছে ভি লিটার, তো ভি যখন লিটারে থাকে তখন এটারে যদি আমরা মিলি লিটারে কনভার্ট করি তাহলে ভি রে 1000 দিয়ে ভাগ দিলে ভি এর পাশে হয় হলো তোমার এই মিলি লিটার হয়, তাই হয় না। তাহলে এই যে যে সমীকরণটা তুমি পাইলা এই সমীকরণে এবার তুমি মান বসাবা, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু এখানে আছে ডব্লিউ ডিভাইডেড বাই নিচে আছে এম গুণন, অর্থাৎ এই মানটুকু এই যে এইটুকু হলো তোমার ভি অফ লিটারের মান ভি অফ মিলিলিটার। তাহলে আমি লিখলাম ভি ডিভাইডেড বাই 1000, এই যে জায়গায় আসলে তোমার মিলিলিটার অর্থাৎ মিলিলিটার। এখন আমি যদি এটাকে উল্টিয়ে দিই তাহলে তোমার আসে কিরকম, এই যে এরকম ধরো এম ওর সাথে গুণ হয়, তাহলে আমি এখানে পাই ডব্লিউ আর হলো ধরো 1 মিনিট, এখানে আমরা একটু উপরেটুকু লিখে নিই। উপরে পাইতেছি ডব্লিউ আর নিচে এম আর ভি গুণ করলাম, এম আর হইলো তোমার হলো ভি গুণন অর্থাৎ এটার সাথে গুণ মিলিলিটার এককে আছে, ঠিক আছে। নিচে তাহলে তোমার থাকে হলো 1000। এখন এই ডব্লিউ এর নিচে কি আছে, ডব্লিউ এর নিচে আছে তোমার হলো ডব্লিউ এর নিচে আছে মনে মনে 1। তাহলে যদি আমরা উল্টিয়ে দিই অর্থাৎ সোজা করতে যদি চাই আমরা, তাহলে আমরা যেটা পাই এস ইকুয়ালস টু আমরা পাইতেছি এইটুকু একটা রাশি অর্থাৎ ডব্লিউ ডিভাইডেড বাই নিচে 1 ইন্টু এইটুকু এই 1000 উপরে যাইতেছে অর্থাৎ 1000 উপরে চলে গেল আর নিচে আছে তোমার হলো এম ভি ইন্টু মিলিলিটার, অর্থাৎ এম ক্যাপিটাল এম আণবিক ভর যেহেতু এটা এম ভি ইন্টু মিলিলিটার। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এস ইজ ইকুয়াল টু ডব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই এম ভি অফ এম ভি পাশে হলো মিলিলিটার। তাহলে এইখানে যেটা এই দেখো এখানে আসলে লিটার, আর যখন আমরা মিলিলিটারে নিতেছি তখন আমাদের কি করা লাগতেছে, এখানে প্রকাশ করা লাগতেছে হলো তোমার মিলিলিটারে। কিসে প্রকাশ করতে হইতেছে, মিলিলিটার। অর্থাৎ আমরা শর্টকাট মনে রাখি, যখন কোনো সৃজনশীল প্রশ্নে আমরা দেখব যে সেখানে মিলিলিটারে আছে কি সে মিলিলিটার, অর্থাৎ এইরকম ধরো যেমন ধরো লেখা আছে ভি ইজ ইকুয়াল টু 100 মিলিলিটার, তখন ম্যাথ করতে হবে এস ইকুয়ালস টু ডব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই এম ভি, এখানে কিন্তু মিলিলিটার এককে আছে, তাই শীটের মধ্যে দেখবা এখানে লেখা আছে মিলিলিটার এককে থাকলে এই সূত্র দিয়ে ম্যাথ করো, এটা হলো 1। আর 2 নাম্বার হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি, যেটা হচ্ছে লিটার এককে যদি কোনো সৃজনশীল দেওয়া থাকে তাহলে এটা দ্বারা ম্যাথ করবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা মোটামুটি ঘনমাত্রার ক্ষেত্রে আমরা যেই কোয়েশনগুলো পেলাম আর একবার আমরা রিক্যাপ করি। নাম্বার 1 পেয়েছি এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি, অতএব এন ইজ ইকুয়াল টু এস গুণন ভি, এইটা একটা রূপ। আর একটা হলো সি ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি, মানে এইটার আর একটা রূপ, মানে এস এর জায়গায় শুধু সি বসাইলাম, তাহলে আমরা পাইতেছি এন ইজ ইকুয়াল টু সি গুণন ভি, এইটা একটা রূপ। আচ্ছা, আর আরেকটা রূপ আমরা এখানে পাইলাম এস ইজ ইকুয়াল টু ডব্লিউ গুণন এম ভি, যেটা হচ্ছে লিটার এককে করতে হবে, আর এস ইজ ইকুয়াল টু ডব্লিউ গুণন 1000 যেটা হচ্ছে এম ভি মিলিলিটার এককে করতে হবে। এই চারটা ইকুয়েশন তুমি মনে রাখবা। তাহলে আর একবার লেখো, এখানে হলো
S is equal to N divided by V, C is equal to N divided by V, S is equal to W divided by MV, S is equal to W গুণন 1000 divided by MV, MV এটা হলো লিটার আর এটা হচ্ছে মিলিলিটার আকারে। ওকে, চলো দেখে আমরা একটা সৃজনশীল সলভ করি। আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট থিং সেটা হলো এই যে এটা বিভিন্ন ঘনমাত্রায় দ্রবণ তৈরি করার ক্ষেত্রে এই চার্টটা তোমার মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবা? আমি যে শুরুতে দেখে আসলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় দেখো প্রতি লিটার দ্রবণে প্রতি লিটার দ্রবণে প্রতি লিটার দ্রবণে দ্রবণে দ্রবণে, মানে ব্যাপারটা হলো এমন, যেমন ধরো আমি এটাকে যদি আরেকটু অ্যানালাইসিস করি তাহলে এরকম হয় আর কি। ফর এক্সাম্পল তুমি এরকম করলা, এটাকে আমি একটু শর্ট করে নেই, ধরো ওকে এইরকম, ধরো আমি এখানে লিখলাম প্রতি লিটার মানে দ্রবণ লিখলাম, আর এখানে লিখলাম হলো দ্রব, আর এখানে লিখলাম দ্রাবক। আচ্ছা, একটা দ্রবণ ঘন হচ্ছে পাতলা হচ্ছে, এখন যেই পদার্থ দ্বারা তৈরি করতেছে সেটা হলো দ্রব, দ্রাবক বাত এখানে, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় নিতে হবে, দ্রবণের আয়তনটা ঠিক রাখতে হবে। তাহলে এখানে তাপমাত্রা নির্দিষ্ট করলাম, নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রা এটা লিখে দিলাম। ধরো তুমি 1 লিটার নিচ্ছ, তার মধ্যে দ্রব যদি হয় 1 মোল, তাহলে তাকে বলতে হবে 1 মোলার দ্রবণ, 1 মোলার দ্রবণ এটা বলতে হবে। এখন 1 লিটার দ্রবণের মধ্যেই তুমি দ্রবণ নিচ্ছে হলো 1 গুণন 2, দ্যাট মিনস হলো 2 মোল, তাহলে তোমার এটা হবে হলো 2 মোলার দ্রবণ, মানে ওটার ঘনমাত্রা হলো 2 মোলার দ্রবণ। তুমি এইভাবে যদি 1 লিটার দ্রবণে দ্রবিত দ্রব্য, তাহলে একটা তুমি এবার 3 দ্বারা গুণ করলে 3 মোল দিলা, তাহলে এটা হলো 3 মোলার দ্রবণ। যদি 1 লিটার দ্রবণে তুমি নাও হচ্ছে 1 গুণন 4, তাহলে মোল দ্রবণ নাও বা পদার্থ নাও, তাহলে 4 মোলার দ্রবণ। এইভাবে মনে রাখো, অর্থাৎ পানিটা কিন্তু এখানে 1 লিটার, ওই যে আমরা শুরুতে যেটা বলি দ্রাবক যদি এক হয়, দ্রবের পরিমাণ ভিন্ন ভিন্ন হলে তার ঘনমাত্রা কি হয়? পরিবর্তন হয়। তাহলে দেখো এখানে 1 মোল নিছো, তাহলে এটার ঘনমাত্রার চাইতে এটার ঘনমাত্রা বেশি, কারণ 1 মোলের চাইতে 2 মোল বেশি, তাই এটার ঘনমাত্রা বেশি, অর্থাৎ এটার ঘনমাত্রা হলো 2 মোল। আবার হচ্ছে 3 মোল, তার মানে এটার ঘনমাত্রা 3, 4 মোল, ঘনমাত্রা 4, এভাবে বাড়তে থাকে। এখন যদি আমরা কমাই, তাহলে কমাইলে কি হয় আমরা দেখি। কমাইলে যেটা হবে ভাগ করতে হবে। তাহলে আমি আবার লিখি, এখানে ধরো দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। আচ্ছা, তো এখানেও কি হলো কনস্ট্যান্ট, অর্থাৎ তাপমাত্রা কনস্ট্যান্টে রাখলা, পরিবর্তন হইতে দিলা না। তাহলে 1 লিটার দ্রবণে আগের মতো 1 মোল দ্রব হলে তারে আমরা বলতেছি 1 মোলার দ্রবণ বা সলিউশন। বুঝতে পেরেছো? আগে কিন্তু আমরা কি করছিলাম? গুণ করছিলাম, এইবার আমরা করব হলো ভাগ। এবার কি করব? ভাগ। আগে কিন্তু আমরা হলো বারবার গুণ করেছি, এবার আমরা যেটা করব সেটা হলো ভাগ। তাহলে আমি ধরো এখানে 1 লিটার দ্রবণে দ্রবিত দ্রবের মোল সংখ্যা 1 রে প্রথমে 2 ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে অর্ধমোল। এটার নাম কি বলতো? অর্ধমোল। তাহলে এটাকে বলতে হবে 0.5 মোলার, MOLR মোলার সলিউশন, অর এটার নাম হবে অর্ধমোলার দ্রবণ, অর্ধমোলার দ্রবণ। অর এটাকে বলতে হবে সেমি মানে অর্ধেক, সেমি মোলার দ্রবণ। এই তিনটা নাম হবে এটা, 0.5 মোলার দ্রবণ, অর্ধমোলার দ্রবণ অথবা সেমি মোলার দ্রবণ। ওকে, এবার আমি ধরো কি করব, নেব হচ্ছে হলো ওই 1 লিটার দ্রবণেই আমি 1 এবার 10 দ্বারা ভাগ করলাম, তাহলে এইটাকে বলতে হবে তোমার হচ্ছে ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার সলিউশন অথবা দ্রবণ, অথবা 0.01 মোলার দ্রবণ। বুঝতে পেরেছ? মানে ঘনমাত্রা এবার কমতেছে, আগে কিন্তু গুণ করছিলাম, এবার হলো কমতেছে। তাহলে আমরা লিখলাম 1 লিটার সলিউশনে বা দ্রবণে এবার 1 রে 100 দিয়ে ভাগ দাও, তাহলে 100 দিয়ে ভাগ দেওয়ার জন্য
এটার যদি পদার্থের পরিমাণ এক, মানে একটা পদার্থ তুমি বাসা থেকে নিয়ে আসছো, ধরো যে পদার্থটা তুমি নিয়ে আসছো সেটাকে তুমি 100টা ভাগ করলা, 100 ভাগ করে 1 ভাগ যদি নাও তাহলে সেটা হবে সেন্টিমোলার দ্রবণ, অর্থাৎ এটার ঘনমাত্রা হবে সেন্টিএমওএলএআর মোলার সলিউশন। এখানে কিন্তু ইম্পর্টেন্ট থিং, সেমি মোলার আর সেন্টিমোলার কিন্তু এক না। সেমি হলো অর্ধেক আর সেন্টি হলো 100 আর 100। 1 লিটার দ্রবণে তাহলে যে 1 মোল পদার্থ তুমি নিয়ে আসবা, যে পদার্থের 1 মোল, যে কোনো একটা পদার্থের 1 মোল নিয়ে আসবা, তারে তুমি 1000টা ভাগ করলা, করার পর সেখান থেকে একটা ভাগ নিলা, তাহলে সেটার নাম হবে তোমার হচ্ছে, যেটা হলো 1000 মোল, যেটার পরিমাণ দাঁড়ায় হচ্ছে 0.001 মোল। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে মিলিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ, মোলার দ্রবণ, এটা মনে রাখবা। তাহলে আমরা যে চার্টটা দেখতেছিলাম সেই চার্টটা হলো, একটু দেখে নিই এখন। এই যে যদি দ্রবীভূত দ্রবের পরিমাণ 1 মোল হয় তাহলে সেটাকে বলা হয় মোলার দ্রবণ, অর্থাৎ এইটার ঘনমাত্রা বা স্ট্রেংথ হবে 1 মোল পার লিটার 1 মোলার। যদি দ্রবীভূত দ্রব্য হাফ মোল হয় অথবা 0.5 মোল হয় তাহলে সেটা সেমি অথবা অর্ধমোলার দ্রবণ বলে, এবং এটার এস এর মান হবে 0.5 মোল অথবা 1/2 মোল। আর যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা 1/10 হয় অথবা 0.1 মোল হয় তাহলে সেটাকে ডেসি বলা হয়। 1/10 আমরা সাধারণত কি বলি, ডেসি মোলার দ্রবণ, অর্থাৎ 0.1 পার মোল অথবা 0.1 মোল পার লিটার অথবা 0.01 মোলার। 100 দ্বারা ভাগ করলে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ 1/100 মোল হলে 0.01 মোল, যেটাকে আমরা বলি সেন্টিমোলার দ্রবণ, অর্থাৎ এটার ঘনমাত্রা হবে 0.01 মোল পার লিটার। আর যদি 1000 দাও, দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা 1/1000 অর্থাৎ 0.001 মোল, তাহলে সেটাকে মিলিমোলার দ্রবণ বলে, এটার মান হবে 0.00 মোল পার লিটার। এটা মাথায় রাখো আপাতত। আচ্ছা দেখো, মির্জাপুর ক্যাডেট কলেজ, এই প্রশ্নটা আমরা একটু করার চেষ্টা করি। এখানে দেখি কি বলতেছে। এই জায়গায় বলতেছে হলো যেটা 1 নং দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, তার মানে এস এর মান। 1 নং পাত্র কোনটা, এটা। এখন দেখো এখানে পদার্থের যে পরিমাণটা দেওয়া আছে, আয়তন, সেটা হলো মিলিলিটার এককে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? মিলিলিটার। তাহলে আমরা এটা সলভ করার সময় কোন সূত্রটা নিব? আমরা সূত্র দেখে আসলাম, S ইকুয়ালস টু W ডিভাইডেড বাই mv। এটা হলো লিটার এককে থাকলে ম্যাথ করবা। S ইজ ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই mv। এটা যদি মিলিলিটার এককে ভ্যালু দেওয়া থাকে, আয়তনের মানটা দেওয়া থাকে, তাহলে দেখো এটা তো মিলিলিটারে আছে, তার মানে এই সমীকরণ দ্বারা ম্যাথটা করতে হবে। তাহলে চলো করি ঘ নাম্বার ম্যাথ। তাহলে প্রথমে আমরা ঘ সূত্রটা লিখে নেই, S ইজ ইকুয়াল টু W গুণন 1000। আমরা এভাবেও লিখতে পারি, তো সৃজনশীলের ভাষায় যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখবো, ঘ 1 নং দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, এটা লিখে নিবা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো, আমরা জানি S ইকুয়ালস টু W গুণন 1000, নিচে হচ্ছে তোমার হলো mv। আচ্ছা, তাহলে এখানে কিসের মান লাগবে? W এর মান। আমরা অনেক আগে থেকেই বলে আসতেছি W এর মান কোনটা। W এর মান হচ্ছে এই যেটা গ্রামে দেওয়া থাকবে, এখানে W ইকুয়ালস টু ওই পদার্থে 4.4 গ্রাম, 4.4 গ্রাম দেওয়া আছে। ওকে, আচ্ছা, আর লাগবে V এর মান। V সমান দেওয়া আছে 250 মিলিলিটার। 200, এই দেখে নাও, 250 মিলিলিটার। তাহলে আমরা এটা দেখবো 250, 250 মিলিলিটার। ওকে, আর M হলো আণবিক ভর, তাহলে এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট NaCO3 এর আভর। আচ্ছা, ভর, তাহলে আমরা এখানে পাচ্ছি Na প্লাস H প্লাস C প্লাস O3। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে আণবিক ভর বের করার সময় পরমাণুগুলো প্লাস চিহ্ন দ্বারা যোগ করে না লাগবে। পরমাণুর ভর তারপর বসে, এটা হলো 23 প্লাস 1 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16 গুণন 3, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 84 গ্রাম পার মোল। তাহলে মানগুলো বসাবো। W এর মান হলো
4.4 ইন্টু 1000, 84 গুণন 250। তাহলে ব্র্যাকেট 4.4 ইন্টু 1000 ভাগ ব্র্যাকেট 84 ইন্টু 250। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 0.20 তোমার হচ্ছে 9। আচ্ছা, মোলার, এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে আছে 0.21 মোলার। আচ্ছা, এই 9 বাদ দিলে শূন্যের সাথে 1 যোগ, অর্থাৎ 0.21 মোলার হয়, এটাই অ্যান্সার। আচ্ছা, পরের ম্যাথটা আমরা দেখি। এখানে আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা। এই ম্যাথটা আমরা যদি সলভ করি, এখানে বলছে হলো উদ্দীপকের উভয় পাত্রের ঘনমাত্রা সমান কিনা। তাহলে পাত্র 1, পাত্র 2, দুইটা পাত্রের আলাদা আলাদা ঘনমাত্রা তুমি বের করবা। চলো করি। ঘ নাম্বার। আচ্ছা, তো আমরা যতটুকু জানি ঘনমাত্রা হিসাবের সূত্র হলো S is equal to W গুণন 1000 ডিভাইডেড বাই mv, এটা একটা। আর S is equal to W ডিভাইডেড বাই mv। আচ্ছা, এটা কখন ইউজ করব? যখন মিলিলিটার এককে তোমার হলো আয়তন দেওয়া থাকবে, কিন্তু এটা হলো লিটার এককের জন্য ব্যবহার করবো। তা আমি দেখতেছি এইখানে লেখা আছে সালফিউরিক অ্যাসিড আছে 150 ml, এটাও আছে তোমার হলো 100 ml। তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গায় তোমার হলো দুইটাই মিলিলিটার এককে দেওয়া আছে। তাহলে দুইজনের জন্য আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। S is equal to W গুণন 1000 ডিভাইডেড বাই mv। চলো করি। তাহলে প্রথম পাত্র 1 আমরা এখানে লিখে নিলাম। পাত্র 1 এর মধ্যে তাহলে বসাই যদি S is equal to W into 1000 ডিভাইডেড বাই mv। এখানে পাশে আমরা করি পাত্র, আমরা 2 এর ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হলো S equals to W into 1000 ডিভাইডেড বাই mv। আচ্ছা, যেহেতু মানে দুইটার গুণমাত্রা নিয়ে কাজ করতেছি, আলাদা আলাদা পাত্র, তাই দুইজনের নাম্বারিং করে দিই। এই পাত্রের গুলো 1, তার জন্য এখানে 1 1 1 1। আর এই পাত্রে যেহেতু 2 নাম্বার পাত্র, তাই 2 2 2 2। এখন ভ্যালুস গুলা নিয়ে আসো। এখানে আমরা যেটা পাচ্ছি নামটা লিখে দিবা H2SO4 এর ক্ষেত্রে। এই কথাটুকু কিন্তু আমরা এই শুরুতে এখানে লিখে দিলে পারতাম, নো প্রবলেম। তাহলে আমার লাগতেছে W1, আমার লাগতেছে M1, আমার লাগতেছে হলো V1। তাহলে M1 এ W এর মান কত? এই যে 5 গ্রাম, তাহলে লিখলাম 5 গ্রাম। M1 এর মান কত? M1 মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, অর্থাৎ H2SO4 এর আভর। আচ্ছা, আমরা এর আগে দেখেছি এর আভর হলো 98 গ্রাম পার মোল, অর্থাৎ আণবিক ভর। আর আয়তন কত হচ্ছে? 100 ml। আচ্ছা, গেল। ইন্টারেস্টিং বিষয়, ওই যে আমরা শুরুর দিকে যে বললাম যে যদি তোমার হচ্ছে দ্রাবক সমান সমান হয়, দেখা যায় যে এখানে দ্রাবক কিন্তু তোমার হলো 100 ml, দ্রাবক 100 ml। আচ্ছা, এবং পদার্থের গ্রাম পরিমাণও সমান। এখানে আছে 5 গ্রাম 5 গ্রাম, কিন্তু দেখতে হবে যে কোনটার ঘনমাত্রা বেশি, কোনটার ঘনমাত্রা কম। তাহলে ঘনমাত্রা চেঞ্জ হবে কিসের জন্য? এই শুধু আণবিক ভরের কারণে, এই ম্যাথে। তাহলে আমরা এই যেটা পাচ্ছি, কারণ কি? কারণ হলো এখানে তুমি দেখো ভি এর মানও 100 ml 100 ml, আবার হচ্ছে ডব্লিউ এর মানও একই। তাহলে চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে এখানে এম, অর্থাৎ আণবিক ভর। তাহলে এখানে কি পদার্থ? এটা হচ্ছে পটাশিয়াম কার্বনেট K2CO3 এর ক্ষেত্রে আমরা এই জায়গায় পাচ্ছি হলো তোমার হলো W2, তারপরে লাগবে হচ্ছে B2, তারপরে লাগবে হলো M2। তাহলে W2 5 গ্রাম 5 গ্রাম লিখে দিলাম, 100 ml লিখে দিলাম। এখন এটা হচ্ছে পটাশিয়াম K2CO3 এর আভর। তাহলে আমি পাচ্ছি K2 প্লাস C প্লাস O3। এখন পটাশিয়াম 40 গুণন তার সাথে 2 প্লাস কার্বনের হলো 12 প্লাস অক্সিজেনের 16 গুণন তার সাথে 3। তাহলে আমরা দেখি, আর 40 রে 2 দ্বারা গুণ করলে হয় 80, প্লাস আমরা পাইতেছি হলো, আচ্ছা পটাশিয়াম রে আমরা 40 দেবো নাকি 39 দিই পটাশিয়াম রে, তাহলে ভালো হবে, সঠিক মান আসবে। আচ্ছা দেখো, পটাশিয়াম হচ্ছে তোমার 39, 39 গুণন 2 প্লাস 12 প্লাস 16 গুণন 3, মান আসছে 138 গ্রাম পার
গ্রাম পার মোল। ওকে, এখন মানগুলো বসাও। এইখানে মান যদি বসাই, ডব্লিউ এর মান হলো 5 গুণন 1000 ডিভাইডেড বাই এম এর মান হলো এখানে 98 গুণন V1 এর মান হলো 100। V1 এর মান হলো 100। ওকে, 5 গুণন 1000 ভাগ 98 গুণন 100, 0.51 মোলার। আর ওইটাই যাও, এটার মধ্যে যদি বের করো 5 গুণন 1000, নিচে এম এর মান হলো 138 ইন্টু V2 এর মান হলো 100। তাহলে আমরা পাইতেছি 5000 ভাগ 138 গুণন 100 ভাগ 0.362 মোলার। তাহলে দেখো এইখানে এইটার মোলের পরিমাণ আমরা যেটা পেয়েছি সেটা হলো তোমার হলো 0.051 মোলার। আর এইখানে যেটা পেলাম সেটা হচ্ছে তোমার 0.36 মোলার, অর্থাৎ দুইটা সমান না। এটা হলো S1 আর এটা হচ্ছে S2। তাহলে লাস্ট গিয়ে তোমার অ্যান্সার লেখার সময় লিখতে হবে S1 ইজ নট ইকুয়াল টু S2। এইভাবে তোমরা তাহলে ম্যাথটা করে ফেলো বাসায়, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বলতেছে উদ্দীপকের কোন পাত্রে দ্রবের পরিমাণ বেশি, মানে ডব্লিউ এর মান। দ্রবের পরিমাণ মানে কি, এখানে দ্রবের পরিমাণ, এই যে দ্রবের পরিমাণ ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এইখান থেকে এটা হবে W1, এইখান থেকে এটা হবে W2। এখন আমরা দেখবো হচ্ছে এই দেখো এখানে যে মিলিলিটার এককে দেওয়া আছে, মিলিলিটার। তাহলে মিলিলিটারে যদি ম্যাথ করতে হয় আমরা সবাই জানি S ইজ ইকুয়াল টু W গুণন 1000 ডিভাইডেড বাই MV। এখান থেকে কি বের করতে বলতেছে, দ্রবের পরিমাণ। কি বের করতে বলতেছে, দ্রবের পরিমাণ। তাহলে দ্রবের পরিমাণ কোনটা, W। তাহলে W কে এই পাশে নিয়ে আসো, W ইন্টু 1000 ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ, অর্থাৎ এখানে 1 এদিকে পুরোটা নিয়ে আসলো, এটা এদিকে নিয়ে আসো, S গুণন M। অতএব W ইজ ইকুয়াল টু SM ডিভাইডেড বাই 1000। এই যে এটাতে ম্যাথটা করতে হবে, বুঝতে পেরেছ? তাহলে ওটাকে এখানে নিয়ে আসো, আমরা নিয়ে আসি দেখি। এখানে আসতেছে W ইজ ইকুয়াল টু SM ডিভাইডেড বাই 1000। এখানে W2 ইজ ইকুয়াল টু SM ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা হলো 1 তাই S1 M1, এটা হলো 2 তাই S2 M2। এইভাবে আমরা করি, ঠিক আছে? তাহলে দেখো এখন এইখানে S1 কত, S1 0.01 মোলার। আর M1 কত, M1 হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। সোডিয়ামের 23, অক্সিজেনের 16, তার সাথে 1 ইকুয়ালস টু 40 গ্রাম পার মোল। তাহলে মানগুলো বসাই। এস এর মান এখানে আসতেছে 0.1, এম এর মান আসতেছে 40 ডিভাইডেড বাই 1000। তাহলে আমাদের মান আসে কত, 0.1 ইন্টু 40 ডিভাইডেড বাই 1000। মান আসছে নর্মাল মোড, সায়েন্টিফিক মোড তোমার হচ্ছে 2, অর্থাৎ নর্মাল মোডে নেই 0.004 গ্রাম। এটা অ্যান্সার। ও এখানে একটা বিষয় তাই ভাবতেছি, এখানে এমভি, তাহলে এখানে হবে তোমার হলো এমভি, এখানে হবে ভি, বুঝতে পেরেছো? তাহলে এখানে হবে তোমার হলো ভি, অর্থাৎ V1, এখানে হবে তোমার হলো V2। তাহলে এখানে আসতেছে তোমার হলো ভি এর মান কত আছে মিলিলিটারে, V1 ইকুয়ালস টু 250 মিলিলিটার। তাহলে এখানে 250। তাহলে আমরা এটুকু বাদ দিই, আমার নতুন করে রেজাল্ট নামাই। আমাদের রেজাল্ট আসতেছে হলো 0.1 ইন্টু 4250 ডিভাইডেড বাই 1000, অর্থাৎ এখানে আসলো 1 গ্রাম। আচ্ছা ওইটাই যাই। তাহলে এখানে মানগুলো বসাও তো। S2 কত আছে, এই দেখো S2 আছে 0.01, 0.1 মোলার। M2 কত আছে এখানে, M2 আছে 250 মিলিলিটার, 250 মিলিলিটার।
দূর, উল্টাপাল্টা হচ্ছে কেন? M2 না, এটা হলো V2। তাহলে আমরা দিলাম V2। তাহলে M2 কি? M2 হলো তোমার হচ্ছে Na2CO3 এর আণবিক ভর। Na2CO3 এর আণবিক ভর। তাহলে এখানে আসতেছে Na2 প্লাস C প্লাস O3, অর্থাৎ এখানে 23 গুণন তার সাথে 2 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16 তার সাথে হলো 3, ফলাফল 100, 106। 23 গুণন 2 প্লাস 12 প্লাস 16 গুণন 3, 106, 106 গ্রাম পার মোল। আচ্ছা দেখো, তাহলে মানগুলো বসাও তো। S2 এর মান কত? S2 এর মান হলো 0.1, M2 এর মান 106 আর V2 এর মান 250, নিচে হলো 1000। 0.1 into 106 into 250 ভাগ 1000, এটা আসলো 2.65 গ্রাম। এটা আছে। তাহলে এখানে বলছে কার পরিমাণ বেশি, তাহলে আমরা বলবো যে দ্বিতীয় পদার্থের পরিমাণ বেশি। তাহলে W2 is less, W1 is less than W2, এটা অ্যান্সার। এভাবে করবো। তাহলে এভাবে তোমরা বাকিগুলো বাসায় করো। আদমদী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এরকম যতগুলো আছে হোমওয়ার্ক হলো তোমাদের শীট থেকে 20 সিকিউ সলভ, ঘনমাত্রা রিলেটেড, অর্থাৎ এই দুই সূত্র রিলেটেড 20 সিকিউ সলভ করে আগামী ক্লাসে নিয়ে আসবা, এটা যেন মাথায় থাকে। 20 সিলেবাস, 20 সিকিউ মাথায় রেখো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছুটি তোমাদের।